এই 2023 সালে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা ইতিহাস MA পড়াশোনা করছেন, তো এই 2023 সালে আপনারা অ্যাসাইনমেন্ট এবং এক্সাম দেবেন, আপনাদের পরীক্ষা অবশ্যই করে আসন্ন। ফলে এইরকমই একটা জায়গাতে দাঁড়িয়ে আমি ইতিহাস MA পার্ট 1-এর ফার্স্ট পেপারের ওপর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি আপনাদের এই আসন্ন পরীক্ষাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রশ্নগুলি অবশ্যই করে আপনারা খাতাতে লিপিবদ্ধ রাখুন। প্রথমে আমি 18 মার্ক এবং 12 মার্কের প্রশ্ন নিয়ে পর্যালোচনা করব। 1 নম্বরের যে প্রশ্ন, মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য লিখুন। মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, 18 মার্কের হিসাবে আসতে পারে কিংবা 12 মার্কের হিসাবে আসার সম্ভাবনা রয়েছে। তো মনসবদারি ব্যবস্থা বলতে কি বোঝেন? মনসবদারি ব্যবস্থা হচ্ছে গভর্নমেন্ট গিভেন র্যাঙ্ক, অর্থাৎ সরকারের দেয়া উপাধি। তো মনসবদারি ব্যবস্থাটা আকবরের সময়কালে আমরা দেখতে পাই যে আকবর উচ্চপদস্থ অভিজাত এছাড়া উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের নগদ বেতনের পরিবর্তে এই মনসবদারি প্রদান করতেন। 10 থেকে 10,000 সৈন্যের প্রধানদেরকে এই মনসবদারি দেয়া হতো। বিস্তারিতভাবে পড়ে নেবেন। 2 দাগের প্রশ্ন, শাহজাহানের পরবর্তীকালে উত্তরাধিকারী সংক্রান্ত বিরোধ আলোচনা করুন। মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু 18 মার্ক হিসাবে আসার সম্ভাবনা রয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যে মোগল সাম্রাজ্যে সুনির্দিষ্ট কোনো উত্তরাধিকারী আইন ছিল না। ফলে এক মোগল সম্রাট মৃত্যুর পর তার একাধিক পুত্রের মধ্যে কিন্তু আগামী দিনে সাম্রাজ্যের কে উত্তরাধিকারী হবেন তা নিয়ে কিন্তু নিরন্তর লড়াই চলতো। তো যেটা আপনারা দেখতে পাবেন যে শাহজাহানের জীবিতকালীন অবস্থায় শাহজাহানের যে পুত্রগুলো ছিলেন দারা, সুজা, মুরা ও ঔরঙ্গজেবের মধ্যে সিংহাসনের উত্তরাধিকারী নিয়ে লড়াই শুরু হয়ে গেছিল এবং অবশেষে যুদ্ধে ঔরঙ্গজেব জয়ী হয়ে তিনি কিন্তু সিংহাসনের পরবর্তী অধীশ্বর হয়েছিলেন। এটা সুন্দরভাবে আপনারা উত্তরটা রেডি করবেন। 3 দাগের প্রশ্ন, মোগল সাম্রাজ্যের পতনের প্রেক্ষিতে অষ্টাদশ শতাব্দীর ওপর বিতর্ক আলোচনা করুন। মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু 18 মার্কের প্রশ্ন হিসাবে আপনাদের পরীক্ষাতে আসতে পারে। তারপরের প্রশ্ন, অষ্টাদশ শতকে ভারতের অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করুন। অষ্টাদশ শতাব্দীতে ভারতের অর্থনৈতিক অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল? অষ্টাদশ শতাব্দী ভারতের ইতিহাসে অন্ধকারময় যুগ। এই সময়কালে ভারতবর্ষের অর্থনৈতিক যে স্থবিরতা, অর্থনৈতিক যে স্থিতিশীলতা, অর্থনৈতিক যে অগ্রগতির পথ রুদ্ধ হয়ে যাওয়া, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের কিন্তু পর্যালোচনা করতে হবে। অবশ্যই এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। শাসক হিসাবে বাবরের কৃতিত্ব মূল্যায়ন করুন। মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, একেবারে হিট লিস্টের প্রশ্ন আপনাদের পরীক্ষার জন্য। তো আপনারা প্রত্যেকেই জানেন যে মধ্য এশিয়ার ফরগানা রাজ্যের অধিপতি আমির ওমর শেখ মির্জার বিখ্যাত সন্তান ছিলেন বাবর। বাবরের পিতৃপুরুষের ঠাকুরদা ছিলেন তুর্কিবীর তৈমুল্লং আর মাতৃপুরুষের ঠাকুরদা মঙ্গলবীর চেঙ্গিস খাঁ। এই তৈমুল্লং এবং চেঙ্গিস খাঁর দুর্দমনীয় সাম্রাজ্যবাদী লিপ্সার উষ্ণ রক্ত ধমনীতে ধারণ করে বাবর কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। বাবর যখন দেখেছিলেন মধ্য এশিয়াতে সাম্রাজ্যের বিস্তারের সম্ভাবনা নেই, ঠিক এইরকমই একটা সময়ে ভারতের যে সুজলা শ্যামলা শস্যভূমির যে আকর্ষণ, ভারতের যে বিপুল পরিমাণে সম্পদের আকর্ষণ বাবরকে কিন্তু একেবারে আচ্ছন্ন করে দিয়েছিল। এবং বাবর পরিশেষে আমরা দেখতে পাই যে ইব্রাহিম লোদিকে প্রথম পানিপথের যুদ্ধে পরাস্ত করে দিল্লির সিংহাসনে সুলতানি সাম্রাজ্যের অবসানের মধ্য দিয়ে মোগল সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। বাবরের একেবারে পূর্বাবস্থা থেকে সিংহাসন আরোহণ থেকে পরবর্তীকালে সাম্রাজ্যের সংগঠক হিসাবে এবং বাবরের যে অন্যান্য গুণাবলী আছে সেগুলো নিয়ে আপনারা কিন্তু পর্যালোচনা করবেন। পরের প্রশ্ন, মোগল প্রাদেশিক শাসন ব্যবস্থার সমালোচনামূলক বিশ্লেষণ করুন। মোগল শাসকরা প্রশাসনিক কার্যের সুবিধার জন্য সাম্রাজ্যকে বিভিন্ন প্রদেশ বা বিভিন্ন প্রাদেশিক এলাকাতে বিভক্ত করেছিলেন, সেই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করবে। এর পরের প্রশ্নটা ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষায় আসে, জায়গিদারি সংকট সম্পর্কে সতীশচন্দ্রের বিশ্লেষণ আলোচনা করুন। বা অন্যভাবে ঘুরিয়ে আসতে পারে যে জায়গিদারি সংকট বলতে কি বোঝেন, এই জায়গিদারি সংকট মোগল সাম্রাজ্যকে কিভাবে বিপদের মুখে পরিচালিত করেছিল। পরের প্রশ্ন, মোগল যুগের কৃষকদের অবস্থা বিশ্লেষণ করুন। পরের প্রশ্ন, আকবরের ধর্মনীতি লিখুন। মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, তিনি কি ইসলামকে ধ্বংস করেছিলেন? তো এই প্রশ্নটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসার অত্যন্ত সম্ভাবনা আছে। এই আকবরের ধর্মনীতি আলোচনা করতে গেলে প্রথমেই আকবরের দিন ইলাহিটা আলোচনা করবেন, আপনারা আকবরের এবাদতখানাকে আলোচনা করবেন, আকবরের সুলুইকুল আলোচনা করবেন। এছাড়া আকবর যে অন্যান্য ধর্মের প্রতি উদারতা প্রদর্শন করেছিলেন এবং মোগল সাম্রাজ্যের ভিত্তিকে শক্ত করার জন্য তিনি
রাজপুত হিন্দু শক্তির সঙ্গে হাত মিলিয়েছিলেন, হিন্দুদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন, রাজপুতদের সরকারের উচ্চ পদ তিনি দিয়েছিলেন। সমগ্র আকবরের ধর্মনীতি যে পয়েন্টগুলো বললাম এগুলির ওপর ভিত্তি করে নোটটা নামানোর চেষ্টা করবেন। পরের প্রশ্ন, বস্ত্রশিল্পের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে মোগল ভারতের অকৃষিজাত পণ্যের উৎপাদন সম্পর্কে আলোচনা করুন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তবে এটা 12 মার্কের হিসাবে আসার সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্ন, পলাশী যুদ্ধের পটভূমি আলোচনা করুন। আবার এইভাবেই আসতে পারে, কোন কোন কারণে পলাশী যুদ্ধ সংগঠিত হয় এবং ভারত ইতিহাসে পলাশী যুদ্ধের তাৎপর্য বিশ্লেষণ করুন। পরের প্রশ্ন, আঞ্চলিক রাজ্যগুলির উত্থান কিভাবে মোগল সাম্রাজ্যের পতন ঘটায়। মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনারা প্রত্যেকেই জানেন যে মোগল সাম্রাজ্যের পতনমিকতার দিনে অর্থাৎ ঔরঙ্গজেবের রাজত্বকাল বা তার পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাবো যে মোগল সাম্রাজ্যের প্রান্তীয় এলাকাতে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান ঘটছে। এর কারণ কি? মোগল কেন্দ্রাতিক শক্তির দুর্বলতা, মোগল সাম্রাজ্যের অরাজনৈতিক এবং বিশৃঙ্খলার কারণে প্রাদেশিক শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। যেমন আমরা দেখতে পাচ্ছি বাংলায় মুর্শিদ কুলি খানের নেতৃত্বে বাংলায় স্বাধীন নবাবী প্রতিষ্ঠা হচ্ছে, অপরদিকে ছত্রপতি শিবাজীর নেতৃত্বে দাক্ষিণাত্যে মারাঠা শক্তির উত্থান ঘটছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ ভারতে হায়দার আলী এবং টিপু সুলতানের নেতৃত্বে মহীশূর শক্তির উত্থান ঘটছে। আবার আমরা দেখব যে দাক্ষিণাত্যে খানদেশ, আহমদনগর, বিজাপুর, গোলকুন্ডা, বিদরের মতো শিয়া সম্প্রদায়ভুক্ত আঞ্চলিক রাজ্যের উত্থান ঘটছে। তো এই মোগল সাম্রাজ্যের পতনমুখতার দিনে আঞ্চলিক শক্তির কিভাবে ক্রমবিকাশ হয়েছিল সেই বিষয়গুলোকে কিন্তু আপনারা পর্যালোচনা করবেন। অবশ্যই এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, মোগল যুগের ভারতীয় সমাজের প্রকৃতি সম্পর্কে নিবন্ধ লিখুন। এটা কিন্তু আপনাদের 18 মার্কের হিসাবে আসতে পারে। পরের প্রশ্ন, সর্বভারতীয় মোগল সাম্রাজ্য গঠনে আকবরের রাজপুত নীতি আলোচনা করুন। তো এই প্রশ্নটাও আপনাদের ক্ষেত্রে মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। ইরফান হাবিবের গবেষণায় বিশেষ উল্লেখ সহ মোগল যুগের কৃষি সংকটের বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করুন। ঔরঙ্গজেবের মারাঠা নীতি পর্যালোচনা করুন। তাহলে এখানে 18 এবং 12 মার্কের প্রশ্ন ক্লোজ। 6 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করি। খানুয়ার যুদ্ধের গুরুত্ব আলোচনা করুন। মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1527 খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল। পরীক্ষাতে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। দ্বিতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। এই দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1556 খ্রিস্টাব্দে। শের শাহের বংশধর আদিল শাহের হিন্দু সেনাপতি হিমুর সঙ্গে নাবালক আকবরের অভিভাবক বৈরাম খাঁর মধ্যে। এর ঐতিহাসিক তাৎপর্যটা কিন্তু আপনাদের লিখতে হবে। পরের প্রশ্ন, শাহজাহানের মধ্য এশিয়া নীতি আলোচনা করুন। শাহজাহানের মধ্য এশিয়া নীতি আলোচনা করুন। মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, পুরন্দরের সন্ধি এই প্রশ্নটা কিন্তু আপনাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, মোগল সাম্রাজ্যের উপর নাদির শাহের আক্রমণ আলোচনা করুন। অষ্টাদশ শতকে আঞ্চলিক শক্তি হিসাবে হায়দ্রাবাদের উত্থান আলোচনা করুন। আরও একটি হিট লিস্টের প্রশ্ন। পরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের ইতিহাস রচনার উপাদান আলোচনা করুন। মোগল যুগের ইতিহাস রচনার ক্ষেত্রে যে ঐতিহাসিক আকর গ্রন্থগুলো ব্যবহৃত হয়েছে সেই ঐতিহাসিক আকর গ্রন্থগুলোকে আপনাদের আলোচনায় আনতে হবে এবং সেখানকার উল্লেখিত বিষয়বস্তু সুন্দরভাবে ব্যক্ত করতে হবে। চলুন পরবর্তী প্রশ্ন, জাপ্তি ব্যবস্থা বা যাবত ব্যবস্থা বলতে কি বোঝেন? আপনারা প্রশ্নটাই শুনে বুঝতে পারছেন এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদের পরীক্ষার জন্য। পরের প্রশ্ন, মোগল অর্থনীতিতে বন্দরের ভূমিকা আলোচনা করুন। আরেকটি হিট লিস্টের প্রশ্ন। পরের প্রশ্নে যাচ্ছি, মোগল রাষ্ট্রকে কতদূর ভারত রাষ্ট্র বলা চলে? মোগলরা ছিল মূলত পক্ষে বিদেশি। তারা কি সত্যিই কি এই তাদের শাসন ব্যবস্থা বা তাদের রাষ্ট্রীয় কাঠামোকে ভারতীয়ত্ব প্রদান করতে পেরেছিলেন? এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করতে হবে। পরের প্রশ্ন, কর্ণাটকে ইং ফরাসি দ্বন্দ্বের কারণ লিখুন এবং তার সুদূর প্রসারী ফলাফল আলোচনা করুন। মোস্ট হিট লিস্টের একটি প্রশ্ন। একেবারে আমরা শেষ প্রশ্নে চলে এলাম। শাসক হিসাবে শের শাহের কৃতিত্ব আলোচনা করুন। শাসক হিসাবে শের শাহের কৃতিত্ব লিখুন। মোস্ট ইম্পর্টেন্ট শেষ প্রশ্ন। আপনারা প্রত্যেকেই জানেন যে শের শাহ 5 বছর রাজত্ব করেছিলেন। তার এই রাজত্বকালের ম্যাক্সিমাম সময় কিন্তু কাটাতে হয়েছিল যুদ্ধ বিগ্রহের মাধ্যমে। তার সত্ত্বেও তিনি প্রশাসনিক
এবং বিভিন্ন ধরনের সংস্কারমূলক কার্যের মাধ্যমে তিনি আফগান শাসন ব্যবস্থাকে শক্ত ভিতের ওপরে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। প্রশাসনিক কার্যের সুবিধার জন্য সাম্রাজ্যকে কতগুলো প্রাদেশিক এলাকাতে বিভক্ত করেছিলেন, প্রাদেশিক বিভাগগুলো আলোচনা করবেন। শেরশাহের পরিবহন ব্যবস্থার উন্নতি সম্পর্কে আলোচনা করবেন, গ্যাংটক রোডের কথা উল্লেখ করবেন, শেরশাহের সরাইখানা নির্মাণ, শেরশাহের বৃক্ষরোপণ, শেরশাহের পুলিশি ব্যবস্থার প্রচলন, শেরশাহের মুদ্রা ব্যবস্থার সংস্করণ, শেরশাহের পাট্রা এবং কাবুলিয়ত ব্যবস্থার প্রচলন, শেরশাহের জায়গিদারি ব্যবস্থার অবসান ঘটিয়ে বা ইক্তা ব্যবস্থার অবসান ঘটিয়ে খালিসা জমির পরিমাণ বৃদ্ধি করা আলোচনা করবেন। জমির উৎপাদিকা শক্তি অনুযায়ী জমিকে 3 ভাগে ভাগ, সরস নিরস মধ্যম মানের জমি, এই বিষয়গুলো কিন্তু আপনাদের নোটে অবশ্যই আনলে অবশ্যই আপনাদের কিন্তু একটা ভালো নাম্বার আসবে। আপনারা যে সকল প্রশ্ন আপনাদের পরীক্ষায় অবশ্যই আসতে পারে সেই সকল প্রশ্নের উত্তর নিয়ে যদি আমি ক্লাস করি, আপনারা ইচ্ছা প্রকাশ করেন, তাহলে কিন্তু পরবর্তী পর্যায়ে ইউটিউবে কিন্তু ধারাবাহিকভাবে আমাদের ইতিহাস এর ক্লাসগুলি চলতে থাকবে।